সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা ক্ষারকের সংকেত এবং ক্ষারকের পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি এগুলো কিভাবে নির্ণয় করা যায় এবং কিভাবে চিহ্নিত করা যায়। প্রথমত ক্ষারকের পরিচয় আমরা দিব। ক্ষারক হচ্ছে ধাতু বা ধাতু ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড। ধাতু বা ধাতু ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। চলো এগুলো আমরা এখন দেখি যে সংকেতগুলো কি ধরনের। এখানে দেখো সোডিয়াম, পটাশিয়াম, কপার এবং সিলভার এক যোজনী বিশিষ্ট চারটি ধাতু দেওয়া আছে। এদের সাথে হাইড্রোক্সাইড এবং অক্সাইড অর্থাৎ অক্সিজেন কিভাবে ক্ষারক তৈরি করে দেখবো আমরা। এখানে সোডিয়াম ধাতু বাম দিকে বসবে, আর হাইড্রোক্সাইড মূলক আমরা বসালাম। আবার সোডিয়ামের সাথে অক্সিজেন বসালাম। এখন আমরা সাধারণত প্রচলিত নিয়ম যেটা সে অনুযায়ী যোজনী বসাবো। তো যদিও এটি অরিজিনাল নিয়ম নয়, তারপর যেহেতু প্রচলিত আছে আমরা সেভাবেই আলোচনা করব। হাইড্রোক্সাইডের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, তাহলে আমরা 1 আর 1 এখানে বসাবো না। আমরা দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে সোডিয়ামের যোজনী 1, অক্সিজেন এখানে 1 দেব। আর অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2 আমরা এখানে দিব। 1 বসাতে হয় না তাই বসালাম না। তাহলে এটা সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে ধাতুর হাইড্রোক্সাইড বা ধাতুর অক্সাইড, এরাকে বলবো আমরা ক্ষারক। তো এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে নির্ণয় করতে পারি যে কিভাবে ক্ষারক নির্ণয় করা যায়। যেমন এখানে দেওয়া আছে কপার। কপারের যোজনী 1 ও 2। যদি আমরা কপারের যোজনী 1 ধরি তাহলে কি হবে? কপার হাইড্রোক্সাইড, এরো 1 আমরা দিলাম না। আর এখানে কপার অক্সাইড এর যোজনী 2 আমরা এখানে দিলাম। তাহলে পরে দেখলাম যে কিভাবে আমাদের ক্ষারক তৈরি হচ্ছে। ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক। আর যে সমস্ত ক্ষারকগুলি পানিতে দ্রবীভূত হয়, যে সমস্ত ক্ষারকগুলি পানিতে দ্রবীভূত হয় তাদেরকে সাধারণত ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। আমরা দেখবো এখানে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম অক্সাইড। এখানে যোজনী 2, পটাশিয়ামের 1, এখানে 1 আর 1 বসানোর প্রয়োজন নাই। তাই আমরা দেখলাম যে কিভাবে আমরা এক যোজনী বিশিষ্ট ধাতু সমূহ কিভাবে ক্ষারকের সংকেত তৈরি বা ক্ষারক তৈরি করে আমরা দেখলাম। এবার 2 যোজনী বিশিষ্ট ধাতু সমূহের ক্ষারক তৈরির পদ্ধতিটি দেখবো আমরা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখবো আমরা ম্যাগনেসিয়ামের যোজনী 2, আমরা এখানে 2 দিলাম। 2টি থাকার কারণে আমরা ঘিরে দিলাম। আর এর এক যোজনী, তাই আমরা এখানে একটা বসালাম না। এখানে যোজনী 2, এখানে যোজনী 2 আমরা বসালাম না। তাহলে পরে ম্যাগনেসিয়াম অক্সাইড পেলাম। এগুলো হচ্ছে ক্ষারক। 2 যোজনী বিশিষ্ট ধাতু, ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়ামের অক্সাইড, এরা হচ্ছে ক্ষারক। আবার দেখবো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। যোজনী সমান সমান বসালাম না। এখানে আছে জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড। আমরা দেখলাম 2 যোজনী বিশিষ্ট ধাতু সমূহ কিভাবে ক্ষারক তৈরি করে, অর্থাৎ অক্সাইড এবং হাইড্রোক্সাইড তৈরি করে। এবার 3 যোজনী বিশিষ্ট ধাতু, অ্যালুমিনিয়াম কিভাবে হাইড্রোক্সাইড তৈরি করে দেখবো আমরা। এখানে 3 আর এই যোজনী 1 এখানে বসালাম না। আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে 3 আছে এখানে দিলাম, এখানে 2 আছে এখানে দিলাম। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। তো আমরা যে সংকেতগুলো তৈরি করলাম, একদিকে সংকেত তৈরি সিস্টেম শিখলাম যে প্রথমটির যোজনী দ্বিতীয়টিকে দিব, দ্বিতীয়টির যোজনী প্রথমটিকে দিব। আচ্ছা,
এবার আমরা 1 যোজনী বিশিষ্ট ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড তৈরি করলাম, 2 যোজনী বিশিষ্ট ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড তৈরি করলাম, 3 যোজনী বিশিষ্ট ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড তৈরি করলাম। এবার আমরা এ ধরনের হাজারো সংকেত তৈরি করতে পারি এবং আমরা মনে রাখবো অবশ্যই ধাতুর পরে অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড থাকলে তারা হলো ক্ষারক, আর যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারা হচ্ছে ক্ষার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে রাখার চেষ্টা করবে। রসায়নের গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। চলো এবার আমরা অ্যাসিডের সংকেত দেখি। অ্যাসিডের সংকেত কিভাবে তৈরি করছি আমরা সেটা দেখব, এবং অ্যাসিড কোনগুলি অ্যাসিড এবং তার নামকরণ কিভাবে করা হয় এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। আর প্রথমত অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে রসায়নের একটি গুরুত্বপূর্ণ যৌগ বা গুরুত্বপূর্ণ একটি যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থটিকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে পরে সেটি ভেঙে যায় এবং সেখানে প্রতিস্থাপনীয় একটা হাইড্রোজেন উৎপাদন করে বা একটি প্রোটন উৎপাদন করে। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিডে থাকে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, অ্যাসিডে থাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। এটি সাধারণত নীল লিটমাসকে লাল করে এবং এরা সাধারণত দেখা যায় যে ফলগুলোতে অ্যাসিড থাকে সেখানে টক স্বাদ যুক্ত হয়। তো যা হোক, আমরা বিস্তারিত অন্য জায়গায় আলোচনা করব। এখানে কিভাবে সংকেতগুলো তৈরি হচ্ছে দেখি আমরা। তো প্রথমত দেখবো আমরা যে অ্যাসিডের সংকেতের প্রথমে থাকে হাইড্রোজেন, অ্যাসিডের সংকেতের প্রথমে থাকে হাইড্রোজেন এবং সাধারণত এই যৌগমূলকগুলো সেখানে উপস্থিত থাকে করে। আমরা দেখি হাইড্রোজেনের যোজনী 1 এবং হাইড্রোজেন অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত প্রথমে বসে হাইড্রোজেন এবং ক্লোরিন। যোজনী দুটারই 1, আমরা কোথাও বসালাম না, এটার নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেমন হাইড্রোজেন ক্লোরাইড যদি আমরা পড়ি তাহলে সেটি হবে গ্যাস, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অনুরূপভাবে হাইড্রোজেনের সাথে নাইট্রেট যখন যুক্ত করব, হাইড্রোজেনের সাথে নাইট্রেট যখন যুক্ত করব এরো যোজনী 1 তখন এটাকে বলবো নাইট্রিক অ্যাসিড। এটা হাইড্রোক্লোরিক, এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। হাইড্রোজেন যখন কার্বনেটের সাথে যুক্ত হবে, হাইড্রোজেন যখন কার্বনেটের সাথে যুক্ত হবে তখন এর যোজন যেহেতু 2টা এখানে বসবে, এটার নাম হবে কার্বনিক অ্যাসিড। এটার নাম হবে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আবার হাইড্রোজেন যখন এটার সাথে যুক্ত হবে, সালফেটের সাথে যুক্ত হবে, তখন সেটা হবে, এখানে যোজন যেহেতু 2 এখানে বসবে, এটার নাম হবে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আবার এই হাইড্রোজেন যখন ফসফেটের সাথে যুক্ত হবে তখন সেটা হবে HPO4। এর যোজনী যেহেতু 3 সেহেতু এটা বসবে, এটার নাম হবে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাসিড দেখলাম যে হাইড্রোজেন কিভাবে এদের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ মৌলের সাথে অথবা যৌগমূলকের সাথে যুক্ত হয়ে, মৌলের সাথে অথবা যৌগমূলকের সাথে যুক্ত হয়ে কিভাবে অ্যাসিড তৈরি করছে আমরা দেখলাম। যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রথমে বসবে, তারপর এই মৌলিক পদার্থ অথবা এই যৌগমূলকগুলি এখানে বসবে, এভাবে তারপর যোজনী বিনিময়ের মাধ্যমে আমরা এগুলো তৈরি করব। নামকরণগুলো দেখলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এরপরে রয়েছে ইথায়োনিক অ্যাসিড, মিথায়োনিক অ্যাসিড, জৈব যৌগের ক্ষেত্রে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো অনেক আছে। তো আমরা সাধারণত প্রাথমিক স্তরে যে অ্যাসিডগুলো আমরা দেখলাম এগুলো আমরা মনে রাখবো এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আমরা এবার লবণ নিয়ে আলোচনা করব। দেখো যে লবণটা কি। লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন একটি যৌগ।
যার ধনাত্মক অংশ আছে ক্ষারক হতে এবং ঋণাত্মক অংশ আছে অ্যাসিড হতে। আবার শুনো, লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন একটি যৌগ, যার ধনাত্মক অংশ আছে ক্ষারক হতে এবং ঋণাত্মক অংশ আছে অ্যাসিড হতে। আমরা লবণের যে সমস্ত সংকেতগুলো রয়েছে সেগুলো আমরা গঠন প্রকৃতি আলোচনা করব এবং সেগুলি মনে রাখার চেষ্টা করব। চলো দেখি, এখানে এক যোজনী বিশিষ্ট ধাতু রয়েছে, এ ধাতু সোডিয়াম, এবং এখান থেকে আমরা যদি একটা অংশ নিই, এরা হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক অংশ, অ্যাসিডের ঋণাত্মক অংশ, আর এরা হচ্ছে ক্ষারকের ধনাত্মক অংশ। এখান থেকে অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড বাদ দেওয়া হয়েছে, আর এখান থেকে হাইড্রোজেন বাদ দেওয়া হয়েছে। এবার এই দুইটা অংশ একত্রিত হয়ে তৈরি করবে লবণ। আমরা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এগুলো দেখতে পাবো। তো দেখো, সোডিয়াম আর ক্লোরিন এক এক যোজনী, তাই আমরা যোজনী বসালাম না, নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এবার সোডিয়াম নাইট্রেট, যোজনী এক আর এক মিলে গেল, আমরা বসালাম না। সোডিয়াম কার্বনেট, যোজনী হচ্ছে এটা 2, তাই এখানে 2 দিলাম, আর সোডিয়ামের 1 বসালাম না, আমরা বসাবো সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট, যোজনী 1 1 আমরা বসালাম না, সোডিয়াম ক্লোরেট। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম কিভাবে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে। আবার আমরা উদাহরণস্বরূপ দেখি পটাশিয়াম, পটাশিয়াম যোজনী 1, যোজনী 1 আমরা যোজনী বিনিময় করলাম না, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, যোজনী 2, তাই এখানে 2 বসালাম, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট, যোজনী 1, যোজনী 1 আমরা বসালাম না, তাহলে পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট বলবো বা পটাশিয়াম বাইকার্বনেট, দুটাই বসালা যায়, পটাশিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। কার্বনেটের ক্ষেত্রে যোজনী 2 আর বাইকার্বনেটের ক্ষেত্রে যোজনী 1। আমরা দেখলাম পটাশিয়াম ফসফেট, যোজনী 3, তাই এখানে 3 দিলাম। দেখো পটাশিয়াম ফসফেট। তাহলে পরে আমরা দেখলাম যে কিভাবে লবণগুলো তৈরি করতে হয়। বাকি লবণগুলি তোমরা বাসায় বসে সুন্দরভাবে আমি যেভাবে তৈরি করে দেখালাম সেভাবে তোমরা তৈরি করবে এবং নামগুলি উচ্চারণ করবে এবং খাতায় লিখবে। ধাতুর ন্যায় ক্রিয়াশীল আরেকটি এখানে মূলক আছে যা ধনাত্মক মূলক। এই ধনাত্মক মূলকটি হচ্ছে নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। এখানে যদি ব্রোমিন দিই তো ব্রোমাইড, এটার যোজনী 1, এটার যোজনী 1, অ্যামোনিয়াম ব্রোমাইড, অ্যামোনিয়াম CO3, যোজনী হচ্ছে 2, তাই আমরা এখানে 2 বসাবো এভাবে। অ্যামোনিয়াম কার্বনেট, তারপরে অ্যামোনিয়াম NH4 বাই সালফেট, এর যোজনী 1, এর যোজনী 1, তাহলে আমরা বসালাম না, অ্যামোনিয়াম বাই সালফেট। অ্যামোনিয়ামটি হচ্ছে ধনাত্মক ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক বা যৌগমূলক। তাহলে আমরা দেখলাম 1 যোজনীর ক্ষেত্রে। এবার আমরা 2 যোজনীর ক্ষেত্রে দেখব ক্যালসিয়াম, ক্যালসিয়াম ব্রোমাইড, যোজনী 1, তাই এখানে আমরা 2 বসালাম। ক্যালসিয়াম নাইট্রেট, এর যোজনী 2, এর যোজনী 1, তাহলে আমরা বসাবো 2। ক্যালসিয়াম সালফেট SO4, যোজনী 2 2, আমরা বসালাম না। ক্যালসিয়াম ক্লোরেট, যোজনী এটা 2, এটার 1, বসালাম আমরা 2। তাহলে ক্যালসিয়াম ক্লোরেট আমরা দেখলাম এগুলো সব কিন্তু লবণ। আমরা জানি যে লবণের ক্ষেত্রে ধনাত্মক অংশ আছে ক্ষারক থেকে আর ঋণাত্মক অংশ আছে অ্যাসিড থেকে। তো আমরা এভাবে তৈরি করব আরো কয়েকটি সংকেত, জিঙ্ক ক্লোরিন। তারপরে এখানে যোজনী যেহেতু 2, আমরা 2 দিলাম, এখানে 1 বসালাম না, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক হাইড্রোজেন সালফেট, তাহলে এখানে যোজনী 2, আমরা বসালাম এখানে 2, জিঙ্ক হাইড্রোজেন সালফেট বা জিঙ্ক বাই সালফেট, জিঙ্ক বাই
সালফেট, তারপর জিঙ্ক, এর যোজনী 3 এখানে দিলাম, এর যোজনী 2 আমরা এখানে দিলাম, তাহলে জিঙ্ক ফসফেট। আমরা 2 যোজনী বিশিষ্ট কতগুলি লবণ দেখলাম। এভাবে তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে পটাশিয়াম দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 9টি তৈরি করবে লবণ। কপারের ক্ষেত্রে লবণ তৈরি করবে 9টি, আয়রনে জিঙ্কে এভাবে 9টি করে তৈরি করবে এবং বাংলায় লবণের নামগুলো লিখবে। এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে প্রাথমিক যৌগিক পদার্থ, এগুলো আয়ত্তে আসলে আস্তে আস্তে আমরা আরো গভীরে যেতে পারবো। অ্যালুমিনিয়াম 3 যোজনী, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, অ্যালুমিনিয়াম সালফেট যদি লিখি তাহলে যোজনী 3 এখানে হবে 2, অ্যালুমিনিয়াম ফসফেট এর যোজনী 3 আর 3, অ্যালুমিনিয়াম ফসফেট। এভাবে আমরা তৈরি করব। তা আশা করি লবণের সংকেতগুলো বুঝতে পারছো এবং সেগুলো কিভাবে চিনতে হবে, কিভাবে গঠিত হয় সবকিছু আলোচনা করলাম। তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো মনে রাখবে। আরো নতুন নতুন যদি কোনো সংকেত পাও তাহলে সেগুলো তোমার নোটে রাখবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পারছো। আমি আবারও তোমাদের বলছি, এগুলো প্রাথমিক পর্যায়ে, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা রসায়নের গভীরে যেতে পারবো এবং রসায়ন আমাদের কাছে অনেক হালকা মনে হবে। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।